কাকসায় পথ দুর্ঘটনা, যে পথ দুর্ঘটনার ছবিটা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। কাকসায় জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়, যাতে মৃত্যু হয়েছে একজনের। নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশকে এরপরেই ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে বেশ কিছুক্ষণ সময় এবং তারপর মূলত এই বিক্ষোভ সামাল দেওয়া সম্ভব হয়। বেশ কিছুক্ষণ সময় পর যে ছবি দেখতে পাচ্ছেন, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত পরিস্থিতি কাকসায় জাতীয় সড়কে। সেখানে এই দুর্ঘটনার খবর পাওয়া যায় বিরুডিহার কাছে। সেখানে জাতীয় সড়কের ওপর এই লরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বেশ কয়েকজন যাতে গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর এই ঘটনা পরে কার্যত এলাকায় উত্তেজনা পরিস্থিতি। স্থানীয় যারা ছিলেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন, রাস্তা অবরোধ করে চলে এই বিক্ষোভ। কাকসার ছবি আপনাদের সামনে। অন্যদিকে পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন, মুচড়ে পড়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। মৃতের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাই। আমরা ডিউটি যাচ্ছিলাম, একটা বাইক আসছিল, কাটিয়ে একদম বাইকটার দিকে যাবো না, আমরা এইদিকে যাবো না, আমরা সাইডে নিয়ে ও এসে দাম করে মেরে দিল। আমাদের হ্যাঁ, ও পাশের বাড়ির দাদা। আচ্ছা, হঠাৎ করে এসে মেরে দিল। গাড়ি স্পিডে আসছে, কোনো ইয়ে নয়, দেখাশোনা নয়, মানে চালিয়ে আসছে একদম একটি লরি। পুলিশ কিছু বলে ধরেনি? কিছু না। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাক, আপনারা দেখেছেন ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের পৌঁছানোর আগে আপনারা পৌঁছেছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন লোককে এখান থেকে আমরা শিফট করেছি। একজন গাড়ির তলায় ছিল, তাকেও রিমুভ করা হয়েছে। গাড়িটাকে আমরা রিকভারি করেছি, সিজ করা হয়েছে, তদন্ত চলছে। সেটা এখন তদন্ত আমরা দেখছি কি ব্যাপার। 3 জনের খবর, 2 জন হয়েছে, একজন ইনজুর্ড আছে, একজন আইসিইউতে ভর্তি আছে। হসপিটাল লোক পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানাবো। কাকসার বিরুডিহার কাছে জাতীয় সড়কের ওপর এই ভয়াবহ দুর্ঘটনা, যেই দুর্ঘটনাতে মৃত্যুর খবর পাওয়া যায়, এরপরেই কার্যত ক্ষোভের আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে পরিবারের সদস্যরা, মৃতের পরিবারের সদস্যরা যে অভিযোগ করলেন আপনারা শুনলেন, কান্নায় ভেঙে পড়েছেন কার্যত তারা। তৃণমূলের পায়ের তলার মাটি নেই, তাই বারবার উদয়ন গুহরা হিংস্র হয়ে উঠছে। শীতলকুচিতে ভোট প্রচারে ফাঁকে চলতে চলতে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক কি বলেছেন, চলতে চলতে হাঁটতে হাঁটতে একবার দেখাই। একবার যে এই বারবার দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে বারবার আপনার সঙ্গে উদয়ন গুহের একটা সংঘাত, কিভাবে দেখছেন? দেখুন, প্রশ্নটা হচ্ছে উদয়ন গুহই কেন বারবার, আর অন্য কেউ কেন নয়। একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, যে দুটো ইনসিডেন্ট ঘটেছে, দুটো ইনসিডেন্টেই আমরা ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত কার্যক্রম করছিলাম এবং উদয়ন গুহ তার দলবল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এমন কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না যেখানে উদয়ন গুহর প্রোগ্রাম ছিল আর আমরা গিয়েছি। স্বাভাবিকভাবেই এর থেকে বোঝা যাচ্ছে বারবার উদয়ন গুহ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবার চেষ্টা করছে এবং সবচাইতে বড় কথা, এতে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথায় হেড হচ্ছে বারবার। তার মানে অনেক রাজনৈতিক মহল প্রশ্ন করছে যে উদয়ন গুহ কি তাহলে নিজের প্রার্থীকে হারাতে চাইছে? এইসব ঘটনা করে আসলে তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কমছে। এত উদ্ধতপনা, ৭৪ বছর বয়সের একজন লোক, এত উদ্ধতপনা, এত হিংস্রতা, নিজেদের যে সাংগঠনিক শক্তি সেটা একেবারে কুচবিহারে কমে যাওয়াতে তাদের দাঁত নখ বেরিয়ে আসছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। এই মুহূর্তে শীতলকুচি একটা সংবাদ শিরোনামে গত বিধানসভা থেকে, শীতলকুচিতে এবারে নির্বাচন এবং সামগ্রিকভাবে মানুষের কতটা সাড়া মিলছে, আপনি তো প্রচার করছেন দীর্ঘদিন। শীতলকুচির মাটিতে জনসাধারণ কিভাবে আমাদেরকে সমর্থন করছে আপনারা দেখছেন এবং নিশ্চিতভাবে শীতলকুচির মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে।
দুর্নীতির সঙ্গে শাসক দল আপোষ করে, আর এই অভিযোগটা গোটা রাজ্যের বিভিন্ন কোণা থেকে যখন উঠে আসছে তখনই দিলীপ ঘোষ তিনিও একটা অভিযোগ সামনে রাখলেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে রয়েছে, আর দুর্নীতির অভিযোগ দিলীপ ঘোষের মুখেতেও ঝড় প্রাকৃতিক দুর্যোগ এলে তৃণমূলের নাকি আয় হয়। দিলীপ ঘোষ তিনি কার্যত কটাক্ষ করেছেন রাজ্য সরকারের যারা শাসক দলে রয়েছেন তাদেরকে, এমনকি সরকারের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। মন্তব্য দিলীপ ঘোষের, একবার শোনাই মন্তব্য। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছয় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। রাজ্য পুলিশের করা 13টি এফআইআর কে হাতিয়ার ইডির। রাজ্য পুলিশের করা 13টি এফআইআর কে এবার হাতিয়ার করছে ইডি। ইসিআইআর এর ভিত্তিতে ইডি হেফাজতে শেখ শাহজাহান। 13টি এফআইআর এর মধ্যে 2024 সালের 9টি 2024-এ নথিভুক্ত মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণের মামলাও। 13টি এফআইআর এর মধ্যে একটি রেখার অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ রাজ্য পুলিশের করা 13টি এফআইআর, যেই এফআইআরগুলো এই মুহূর্তে ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়াচ্ছে, হাতিয়ার করছে এই মুহূর্তে ইডি সেই সকল এফআইআরগুলিকে। আরও বিস্তারিত বিষয় আমাদের জানাবে অর্ণব, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, একবারে দেখো তোমায় একাধিক এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর গুলোকেও কিন্তু এবার ধরা হচ্ছে ইসিআইআর এর মধ্যে। এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, যে গণরোষ হয়েছিল, সেই গণরোষের পরবর্তী ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেখানে প্রায় বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়। তার মধ্যে 9খানা এফআইআর, 13খানা এফআইআর এর মধ্যে 9খানা এফআইআর কিন্তু 2024 সালে দায়ের হয়েছিল। এবং সেই 9খানা এফআইআর এবং রেখা পাত্র যে অভিযোগ করেছিলেন সেই সমস্ত এফআইআর কে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও 2019 এবং 2022 এই 2 সালে যে এফআইআর হয়েছিল, যেখানে আদিবাসীদের জমি দখল থেকে শুরু করে তোলাবাজি এবং খুনের মামলা ও অস্ত্র আইনেও এফআইআর হয়েছিল, সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকের জমি দখল করে সেই জমিও বিক্রি করে দিয়েছিল শেখ শাহজাহান, এমনটাই তদন্তে উঠে এসেছে এবং তার থেকে বিপুল পরিমাণে টাকা এসেছিল। তবে এবার শুধু শেখ শাহজাহান নয়, ইডির র্যাডারে কিন্তু শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দার এবং শাহজাহানের যারা ভাইরা রয়েছে তারাও কিন্তু রয়েছে। প্রয়োজনে তাদেরকে, এদের মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার ইতিমধ্যেই অ্যারেস্ট রয়েছে, তাদেরকেও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকেও কিন্তু এর আগে তলব করেছিল ইডি, যদিও তিনি হাজিরা এড়ান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর হাতেও শাহজাহানের এক ভাই গ্রেফতার হয়েছে। এই প্রতিটি অভিযুক্তকে কিন্তু তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। ধন্যবাদ জানাবো অর্ণব। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।